ফিফা এবারের বিশ্বকাপে ফুল ফেভার আর্জেন্টিনাকে করছে কিনা সেটা কিন্তু সত্যিই একটা বড় বিতর্ক বা প্রশ্ন। 2026 সালের ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম নকআউট পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল কেপ ভার্দের। কেপ ভার্দে নবীন একটা টিম, তারা বিশ্বকাপে চমক সৃষ্টি করেছে। প্রথম খেলতে এসেই দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ নকআউট পর্বে চলে এসেছে। এটা তাদের জন্য একটা স্বপ্নযাত্রা। তো এই স্বপ্নযাত্রায় স্পিরিটেড একটা টিম কেপ ভার্দের সাথে আর্জেন্টিনার লড়াই যে সহজ হবে না সেটা আসলে সহজেই অনুমান করা যাচ্ছিল। কিন্তু তাই বলে কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে দেবে এটা হয়তো কেউ আসলে বিশ্বাস করেনি। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এমন যে ঘটনাটা তাই ঘটেছে। কেপ ভার্দে আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে এবং শেষ পর্যন্ত তারা আসলে ম্যাচটা হেরে গেছে। অর্থাৎ আর্জেন্টিনা প্রথম নকআউট পর্বের ম্যাচ জিতে তারা এখন রাউন্ড অফ 16-এ চলে গেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে মোহাম্মদ সালার মিশর। দেখুন, প্রথম দুটো ম্যাচ রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, অর্থাৎ প্রথম দুটো নকআউট ম্যাচে আর্জেন্টিনা যে দুটো প্রতিপক্ষকে পেয়েছে কোনোভাবেই এই প্রতিপক্ষগুলোকে দুর্বল ছোট বলার সুযোগ নেই। কারণ আসলে বিশ্বকাপে ফাইনাল খেলতে যারা আসে, অর্থাৎ মূল পর্বের খেলা যারা খেলতে আসে, তারা তো বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্য দিয়ে আসে, তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েই আসে। অর্থাৎ তাদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ থাকা ঠিক নয়। কিন্তু তারপরেও ফুটবল ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এবং ফিফা র্যাঙ্কিং, আপনি যদি এটাকে আবার বিবেচনা নেন, যেটা আসলে ফুটবল ম্যাচের অ্যানালাইসিসের বিবেচনায় নেওয়ার জন্য খুবই জরুরি, তাহলে কিন্তু দেখা যায় যে আসলে কেপ ভার্দের সাথে আর্জেন্টিনার পার্থক্য অনেক। আমি বলতে পারি ডেভিড এবং গলিয়াথের লড়াই। আবার যদি আপনি রাউন্ড অফ 16-এর কথা চিন্তা করেন, মেসির আর্জেন্টিনার সাথে মোহাম্মদ সালার মিশর, হ্যাঁ খেলার দিনে যে কোনো কিছু ঘটে যেতে পারে, কিন্তু ফুটবল ঐতিহ্য, র্যাঙ্কিং, সামর্থ্য, প্লেয়ারগুলোর মান সব কিছু বিবেচনা করলে কিন্তু মিশরের চাইতে আর্জেন্টিনা অনেক এগিয়ে এবং আর্জেন্টিনা গত আসরের বিশ্ব চ্যাম্পিয়ন। এখন এই দুটো ম্যাচ নিশ্চয়ই আর্জেন্টিনার জন্য সহজ ম্যাচ এবং এই দুটো সহজ ম্যাচ আর্জেন্টিনা পার হয়ে যাবে এবং তারা হয়তো কোয়ার্টার ফাইনালেও চলে যাবে এবং কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার আপনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া। তারপরে সেমিফাইনালে যে আর্জেন্টিনার সামনে পড়তে পারে ব্রাজিল, ইংল্যান্ড অথবা নরওয়ে, অথবা যদি মেক্সিকো আরেকটা কো-হোস্ট, তারা যদি পরপর দুটো ম্যাচ জিতে যায় তারাও আপনার আর্জেন্টিনার সামনে পড়তে পারে। একটু সহজ করে দেখুন তো যে এই যাত্রাটা অনেক সহজ মনে হচ্ছে না? রাউন্ড অফ 32 কেপ ভার্দে, রাউন্ড অফ 16 মিশর, রাউন্ড অফ 8 অর্থাৎ কোয়ার্টার ফাইনাল সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া, সেমিফাইনাল ব্রাজিল, ইংল্যান্ড অথবা অন্য সহজ প্রতিপক্ষ মেক্সিকো। এই যে যাত্রাপথ, এই যাত্রাপথটা একদম সাদা চোখে দেখলে আর্জেন্টিনার নামক একটা টিমের জন্য তো খুব সহজ। এবং কেন যেন মনে হয় এই পথটা খুব কৌশলে তৈরি করা হয়েছে যাতে আর্জেন্টিনা বা আর্জেন্টিনার মেসি যাতে সহজ করে হলেও সেমিফাইনাল পর্যন্ত চলে যেতে পারে। এবং এজন্যই সারা বিশ্বের যারা ফুটবল বোদ্ধা, অনেক বিশ্বের যারা ফুটবল পণ্ডিত নামে পরিচিত, এই ফুটবল বোদ্ধা এবং ফুটবল পণ্ডিতরা প্রশ্ন তুলছেন যে আর্জেন্টিনার জন্য আসলে ফিফা একটা সহজ পথ তৈরি করে দিয়েছে। এটা নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, অনেকে তো আবার ফিফার নামও পরিবর্তন করে দিয়েছে। ফিফা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, তার পুরো এলাবোরেশন কি আপনারা সবাই জানেন? তার এলাবোরেশন হচ্ছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, ফিফা। এটাকে চেঞ্জ করে অনেকে এখন বলছে ফিফা ফুললি ইন ফেভার অফ আর্জেন্টিনা। তো ফিফা এবারের বিশ্বকাপে ফুল ফেভার আর্জেন্টিনাকে করছে কিনা সেটা কিন্তু সত্যিই একটা বড় বিতর্ক বা প্রশ্ন। প্রথমত হচ্ছে একদম সহজ পথে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার রাস্তা পরিষ্কার। আবার খেলার মাঠেও এমন কিছু ঘটেছে যেটা আপনার আর্জেন্টিনাকে আসলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেই প্রমাণিত পর্যন্ত হয়ে গেছে। বিশ্বকাপের আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে মেসি দুর্দান্ত হ্যাটট্রিক করলেন। আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার যাত্রা শুরু হলো। কিন্তু ওই ম্যাচে কি ঘটেছিল 30তম মিনিটে? ওই ম্যাচে 30তম মিনিটে আলজেরিয়ার একজন ডিফেন্ডার, তাকে লিওনেল মেসি একটা ফাউল করেছিলেন গোড়ালির উপরে, অর্থাৎ হাঁটুর নিচে উপর থেকে আপনার ফাউল করেছিলেন এবং সেই ফাউলটা ছিল রেড কার্ড পাওয়ার যোগ্য। এই বিশ্বকাপেই ওই একই মাত্রার ফাউল করে রেড কার্ড দেওয়ার ঘটনা আছে। তাহলে মেসিকে কেন রেড কার্ড দেওয়া হয়নি?
প্রথম ম্যাচ, যে ম্যাচে যদি আপনার ম্যাচে ৩০তম মিনিটে আর্জেন্টিনা ১০ দলে যদি পরিণত হতো আলজেরিয়ার বিপক্ষে, সেই ম্যাচের ফলাফল যদি আর্জেন্টিনার বিপক্ষে যেত, অর্থাৎ আর্জেন্টিনা হেরে যেত অথবা যদি ড্র করতো, তাহলে তো বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রা পথটাই অন্যরকম হতে পারত। সেই বিতর্ক কিন্তু এখনও চলছে যে সেটা যদি রেড কার্ড না হয়, অন্য ম্যাচে যাকে রেড কার্ড দেওয়া হয়েছে একই ক্যাটাগরির অপরাধের কারণে, সেটা কতটা যৌক্তিক। তো এই বিতর্ক কিন্তু আসলে আমার ধারণা এই বিশ্বকাপে চলবেও, এবং সত্যি কথা বলতে যেভাবে আর্জেন্টিনার সহজ প্রতিপক্ষগুলো পেয়েছে, তাতে কিন্তু একটা জিনিস বোঝাই যায় যে এখানে হয়তো কিছু একটা কোনো না কোনো একটা সমীকরণের মেকানিজম আছে, যার প্রেক্ষাপটে আসলে আর্জেন্টিনার সুবিধা পেয়ে এই পথে যাচ্ছে বলেই আপনার সবার কাছে মনে হয়। এটা মনে হয় খুব সম্ভবত উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তবে আরেকটা কথা আমি আপনাকে বলি, দেখুন এই যে গ্রুপের পরে কে কার সাথে খেলবে, কিভাবে খেলবে, এটা আসলে একটা দলের ভাগ্য কিভাবে নির্ধারিত হয়, সেটা কিন্তু এই অদূর ভবিষ্যতের ইতিহাসেও অনেক ধরনের আপনার উদাহরণ আছে। আমি আর্জেন্টিনাকে নিয়ে একটা উদাহরণ আপনাদেরকে দিই। ২০০২ সালের বিশ্বকাপের কথা আপনার মনে আছে? সেই বিশ্বকাপটা ছিল হচ্ছে আপনার জাপান কোরিয়াতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ। তো সেই বিশ্বকাপে কি ঘটেছিল? সেই বিশ্বকাপে যা ঘটেছিল সেটা হচ্ছে এরকম, সেই বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে আর্জেন্টিনা ৩টা প্রতিপক্ষকে পেয়েছিল। এই ৩টি প্রতিপক্ষ কারা? ইংল্যান্ড, নাইজেরিয়া এবং সুইডেন। সেই আর্জেন্টিনা টিমের সম্ভবত কোচ ছিলেন বিয়েলসা, এবং সেই টিমটাও সম্ভবত সেই সময় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, ফিফা র্যাঙ্কিংয়ে ১-২ মধ্যে ছিল, এবং বিশ্বকাপ জয়ী হওয়ার মতো একটা টিম সেই টিমটাও ছিল। তো সেই টিমটা ফিফা র্যাঙ্কিংয়ের এত হাইয়েস্ট পর্যায়ে থাকা টিম, এত বড় একটা টিম, সেই টিমটা এরকম একটা গ্রুপ অফ ডেথে কোন মেকানিজমে পড়েছিল, সেটা নিয়ে তো রহস্য এবং প্রশ্ন থেকেই যায়। এবং কি হলো, সেই ২০০২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম রাউন্ডেই বাদ হয়ে গেল। এবং আমার মনে আছে সেই বিশ্বকাপটা তখন আমি খুব কম বয়সে দেখছিলাম, এবং যখন আপনার সুইডেনের সাথে লাস্ট ম্যাচ ছিল গ্রুপ পর্যায়ের আর্জেন্টিনার আর কি, হ্যাঁ, এবং যখন আপনার আর্জেন্টিনা এই ম্যাচটা ড্র করে বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেল, তখন বিয়েলসা, যিনি কোচ ছিলেন, তিনি মাঠে অজ্ঞান হয়ে নয়, মাঠে তিনি হতাশায় পড়ে যান, হ্যাঁ, শুয়ে পড়েন আর কি, হ্যাঁ। কোচ সাধারণত সান্ত্বনা দেয়, কিন্তু কোচ শুয়ে পড়ে হতাশায়, এমন তো আসলে দৃশ্য খুব কম দেখা যায়। এনিওয়ে, এবং সেই যাত্রার পথে আর্জেন্টিনা বেশি দূর এগোতে পারেনি। বিশ্বকাপে বড় টিমকে সুবিধা দেয়া, সুযোগ করে দেয়া, তারকা সমৃদ্ধ টিমকে সুবিধা দেয়া, সুযোগ করে দেয়া, এগুলো হয়তো সেভাবে না হলেও কিন্তু বিভিন্ন বাস্তবতায়, হ্যাঁ, মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার রেভিনিউ আর্নিং, হ্যাঁ, বিশ্বকাপের আপনার পুরো আয়োজনটাকে ধরে রাখা, হ্যাঁ, নানা বিষয়ে কিন্তু কিছু না কিছু মেকানিজম থাকে, এবং সেই মেকানিজমটা তারকা সমৃদ্ধ টিম, মহাতারকার পক্ষে যায় না এমনটা কিন্তু খুব একটা বলা যায় না। তো আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন, কোনো দলই দুর্বল নয়, কোনো দলই কম শক্তিশালী নয়, যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে, এটা যেমন সত্য, আবার অপেক্ষাকৃত কম শক্তিশালী দল, কম ঐতিহ্যবাহী দল, কম তারকা সমৃদ্ধ দলকে একটা বড় দলের প্রতিপক্ষ বানিয়ে একটা বড় দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সুবিধাও যে দেয়া হয় না, সেটাও আসলে উড়িয়ে দেয়া যায় না। পোস্ট দেখুন, শেয়ার করুন, থাকুন পোস্টের সাথে।